আসসালামু আলাইকুম। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা কেমন আছো? আশা করি আল্লাহ তাআলার অশেষ রহমতে তোমরা সবাই ভালো আছো। আজকের অনলাইন ক্লাসে সবাইকে স্বাগতম। পল্লবী মাজেদুল ইসলাম মডেল হাই স্কুলের এসএসসি 2021 ব্যাচে অনলাইনে দশম শ্রেণীর শিক্ষার্থীদের সাথে ভূগোল ও পরিবেশ বিষয়ের ক্লাস নিব আমি হাসান মুর্শেদা খানম, সিনিয়র সহকারী শিক্ষক, পল্লবী মাজেদুল ইসলাম মডেল হাই স্কুল। প্রিয় শিক্ষার্থীরা, গত ক্লাসে আমরা একাদশ অধ্যায়ের বাংলাদেশের প্রধান শিল্প সম্বন্ধে আলোচনা করেছিলাম। আজ যে পাঠ সম্বন্ধে তোমাদের সাথে আলোচনা করব, তার পূর্বে আমরা এখানে কিছু চিত্র লক্ষ্য করি। তাহলে আমরা চিত্রগুলো দেখি। প্রথম চিত্রটি তোমরা যেটা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে কাপ্তাই হ্রদ। দ্বিতীয় চিত্রটি হচ্ছে নীলাচল। তৃতীয় চিত্রটি হচ্ছে সেন্ট মার্টিনস দ্বীপের। এগুলো হচ্ছে আমাদের বাংলাদেশের কোন ধরনের শিল্প? এগুলি হচ্ছে পর্যটন শিল্প। তাহলে আমাদের আজকের পাঠ হচ্ছে বাংলাদেশের পর্যটন শিল্প, অধ্যায় হচ্ছে একাদশ। এই অধ্যায় পাঠ শেষে শিক্ষার্থীরা বাংলাদেশের প্রধান পর্যটন কেন্দ্রের বর্ণনা করতে পারবে এবং মানচিত্রে প্রদর্শন করতে পারবে। বাংলাদেশের পর্যটন শিল্পের গুরুত্ব ও সম্ভাবনা সম্পর্কে বর্ণনা করতে পারবে। পর্যটক হিসেবে পর্যটন কেন্দ্রের সুস্থ পরিবেশ সংরক্ষণে নাগরিক দায়িত্ব পালন করতে পারবে। তাহলে প্রথমেই আজকে আমরা যে বিষয় নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে বাংলাদেশের পর্যটন শিল্প। তাহলে পর্যটন শিল্প কাকে বলে সেটা আমাদের জানার দরকার। তাহলে প্রথমেই আমরা পর্যটন শিল্প সম্পর্কে জানি। তো এখানে সবাই খেয়াল করো যে পর্যটন শিল্প কাকে বলে? যে কোনো ভৌগোলিক স্থানকে কেন্দ্র করে যে শিল্প গড়ে ওঠে, যেখানে পর্যটকদের জন্য আকর্ষণীয় সুযোগ সুবিধা তৈরি করা হয়, তাকে পর্যটন শিল্প বলে। তাহলে আমরা পর্যটন শিল্প কাকে বলে আরেকবার জেনে নিই। যে কোনো ভৌগোলিক স্থানকে কেন্দ্র করে যে শিল্প গড়ে ওঠে, যেখানে পর্যটকদের জন্য আকর্ষণীয় সুযোগ সুবিধা তৈরি করা হয়, তাকে বলে পর্যটন শিল্প। এখন দেখো, পর্যটন শিল্পের নিচে আমরা একটা মানচিত্র দেখতে পাচ্ছি। এই মানচিত্রটা আমাদের বাংলাদেশের পর্যটনের যে মানচিত্র। এখানে বিভিন্ন যে ইগুলো দেওয়া আছে, দেখো প্রথমেই পর্যটন তথ্য কেন্দ্র, তার জন্য একটা সাংকেতিক চিহ্ন, জাদুঘরের জন্য এক ধরনের, চার জন্য এক ধরনের চিহ্ন দেওয়া আছে। বিভিন্ন যে ইগুলো আমাদের এখানে আছে, যে পর্যটন যে স্থানগুলো আছে, তার জন্য প্রত্যেকটার জন্য আলাদা আলাদা সাংকেতিক চিহ্ন ব্যবহার করা হয়েছে। বন্যপ্রাণীর জন্য, তারপরে প্রত্নতাত্ত্বিক অবস্থান, ঐতিহাসিক স্থানসমূহ, পিকনিক স্পট, সমুদ্র সৈকত, জলপ্রপাত, জাতীয় উদ্যান। এখন এই যে কোন কোন এলাকায় কোন ধরনের আমাদের পর্যটন কেন্দ্র বা পর্যটন স্থানে যে কেন্দ্রে যে জিনিসগুলো রয়েছে, তোমরা কি করবে? সেই স্থানে সেই যে পর্যটন কেন্দ্রের যেসব স্থানগুলো রয়েছে সেখানে এই সাংকেতিক চিহ্নগুলো বসাতে হবে। তাহলে আমরা সবাই বাংলাদেশের মানচিত্রটা ভালো করে এঁকে এটাকে কি করব? বিভিন্ন জায়গায় এটাকে চিহ্নিত করব। এখন প্রথমেই আমরা পর্যটন শিল্প সম্বন্ধে জানলাম। এখন বাংলাদেশের প্রধান পর্যটন কেন্দ্রের বর্ণনা সম্বন্ধে পড়ব। এখন দেখো, আমাদের প্রাকৃতিক যে ঋতু বৈচিত্র্যের দেশ বাংলাদেশ,
এই বাংলাদেশে দেখা যাচ্ছে কি আমরা দেখতে পাচ্ছি, এখানে দেখা যাচ্ছে যে বিভিন্ন ঋতু আছে। কয়টা ঋতু আমাদের আছে? এটা 6টা ঋতু। তাই এখানে দেখা যাচ্ছে যে প্রাকৃতিক ঋতু বৈচিত্র্যের দেশ বাংলাদেশ, আর এখানে বিভিন্ন রকমের যারা আমাদের দেশে এখানে পর্যটনের, যেমন 7ম শতাব্দীতে প্রখ্যাত চৈনিক যে পরিব্রাজক, তার নাম ছিল কি? কবি হিউয়েন সাং। তিনি এদেশে এসে উচ্ছ্বসিতভাবে উল্লেখ করেছিলেন যে এ স্লিপিং বিউটি ইমার্জিং ফ্রম মিস্টস অ্যান্ড ওয়াটার। অর্থাৎ হচ্ছে তিনি তখন এই জনপদের সুপ্ত সৌন্দর্যটিকে কুয়াশা এবং পানির অন্তরাল থেকে ক্রমশ উন্মোচিত হতে দেখেছিলেন। আর তার সেই উপলব্ধি আজও এই বাংলাদেশের জন্য প্রযোজ্য। তাহলে পর্যটনের জন্য দেখা যাচ্ছে যে আমাদের সম্ভাবনাময় যে প্রাকৃতিক সৌন্দর্য, সমুদ্র সৈকত, ঘন অরণ্য, পাহাড়ি এলাকা প্রাকৃতিকভাবে এখানে বিদ্যমান। আর বাংলাদেশের যারা পর্যটকরা যারা আসে বাংলাদেশের পর্যটকদের ভ্রমণ যে কেন্দ্রগুলো, সেই কেন্দ্রগুলোর মনোমুগ্ধকর সৌন্দর্য এদেশের পর্যটন শিল্পের জন্য বিরাট একটা সম্ভাবনাময় ক্ষেত্র। আর এই দেশে পৃথিবীর দীর্ঘতম বালুময় যে সমুদ্র সৈকত, তারপরে ম্যানগ্রোভ ফরেস্ট আছে, দ্বীপ আছে, হ্রদ, তারপরে নদী ও পালতোলা যে নৌকা, সেই নৌকার অনুপম যে দৃশ্যাবলী, তারপরে সবুজ শ্যামলিকা ঘেরা আমাদের পাহাড়ি ভূমি রয়েছে, যা দেখলে আমাদের সবার কি হয়? মন ভরে যায়। তাহলে এখানেই রয়েছে আমাদের আরো প্রাচীন বৌদ্ধ বিহার ও মঠ সহ প্রাচীন সভ্যতার নানা নিদর্শন। আর সিলেটের পাহাড়, তারপরে হাওর, চা বাগানের নয়নাভিরাম যে নৈসর্গিক দৃশ্য, তারপরে হচ্ছে কুয়াকাটায় সূর্যোদয় এবং সূর্যাস্তের দৃশ্য, এগুলোর নাম তোমরা সবাই জানো। আর এছাড়াও এদেশে বহু প্রাকৃতিক, তারপরে ঐতিহাসিক স্থান ও প্রত্নতাত্ত্বিক যে সমস্ত নিদর্শন এবং সমৃদ্ধ বাঙালি সংস্কৃতি রয়েছে, যা আমাদের আকর্ষণীয় যে পর্যটন যে ক্ষেত্র, সেই ক্ষেত্র হিসাবে দেশি বিদেশি যারা পর্যটক তাদেরকে আকর্ষণ করতে সক্ষম। তাহলে আমরা সবাই বাংলাদেশের প্রধান পর্যটন কেন্দ্র সম্বন্ধে কিছুটা হলেও জানলাম। এখন আমরা যেটা সম্বন্ধে জানবো যে বাংলাদেশের পর্যটন শিল্পের গুরুত্ব ও সম্ভাবনা সম্পর্কে বর্ণনা। তাহলে বাংলাদেশের পর্যটন শিল্পের গুরুত্ব এবং সম্ভাবনা সম্পর্কে এখন দেখো যে বাংলাদেশে পর্যটন শিল্প হচ্ছে একটা গুরুত্বপূর্ণ শিল্প। আর এর উন্নয়ন আমাদের দেশের অর্থনৈতিক, তারপরে সামাজিক গতিশীলতা, আঞ্চলিক উন্নয়ন ও পরিবেশগত যে উন্নয়নে দেখা যাচ্ছে যে অন্যান্য অবদান রাখতে পারে। তাহলে দেখা যাচ্ছে যে আমাদের এই যে আমাদের পর্যটন শিল্পের গুরুত্ব, সেটা সম্বন্ধে আমরা জানলাম যে বাংলাদেশ হচ্ছে প্রাকৃতিক সৌন্দর্য, দেখা যাচ্ছে যে প্রাকৃতিক যে সৌন্দর্য আছে সেটা আঞ্চলিক উন্নয়ন, তারপরে গতিশীলতা, সামাজিকতা, অর্থনৈতিক, পরিবেশগত যে উন্নয়ন, সেখানে দেখা যাচ্ছে এর অবদান রাখতে পারে। এবং এই শিল্পের মাধ্যমে বাংলাদেশকে বিশ্বের যে অন্যান্য দেশ, সেই দেশের নিকট উপস্থাপন করা যায়। আর 2016 সালে আমাদের বাংলাদেশে বিদেশি যারা পর্যটক এসেছিল, তারা দেখা গেছে যে 6,20,000 জন এবং আয় হয়েছে সেখানে 807 কোটি 32 লাখ টাকা। তাহলে এটা তোমাদের জানতে হবে যে 2016 সালে আমাদের বাংলাদেশে বিদেশি যারা পর্যটক এসেছিল তাদের সংখ্যা ছিল কত? 6,20,000 জন এবং আয় হয়েছে কত? 807 কোটি 32 লাখ টাকা। তাহলে এখন আমরা
বাংলাদেশের গুরুত্বপূর্ণ যে পর্যটন কেন্দ্রগুলো রয়েছে, সেই গুরুত্বপূর্ণ পর্যটন কেন্দ্রগুলো সম্বন্ধে এখন আমরা জানব। এখন দেখো, আমাদের বাংলাদেশ হচ্ছে প্রাকৃতিক সৌন্দর্যমণ্ডিত, প্রত্নতাত্ত্বিক ও ঐতিহাসিকভাবে সমৃদ্ধ হচ্ছে একটা দেশ। তাই আমাদের বাংলাদেশের প্রত্যেকটা স্থানেই পর্যটনের জন্য আকর্ষণীয় উপাদান রয়েছে। আর বাংলাদেশের অঞ্চল ভিত্তিক যে গুরুত্বপূর্ণ পর্যটন স্থানগুলো আছে, সেই স্থানের নামগুলো উল্লেখ করা হলো। তোমরা সবাই এখন এখানে খেয়াল করো। প্রথমে আমাদের আছে বৃহত্তর ঢাকার পর্যটন স্থানসমূহ। তাহলে আমরা প্রথমেই বৃহত্তর ঢাকার পর্যটন স্থানগুলো আমরা জেনে নেই। যে ঐতিহাসিকভাবে ঢাকা বাংলাদেশের রাজধানী ও প্রধান শহর। আর সপ্তদশ শতাব্দীতে নির্মিত আমাদের যে 7 গম্বুজ মসজিদ, তারপরে অষ্টাদশ শতাব্দীর হলো তারা মসজিদ, এবং সাম্প্রতিক কালে নির্মিত হচ্ছে আমাদের বায়তুল মুকাররম জামে মসজিদ। এই মসজিদগুলোর নাম আমরা সবাই জানি, তবে তোমরা জানবে যে কত শতাব্দীতে নির্মিত হয়েছে 7 গম্বুজ মসজিদ, কত শতাব্দীতে তারা মসজিদ, এবং সাম্প্রতিক কালে হয়েছে বায়তুল মুকাররম জামে মসজিদ। আর একাদশ শতাব্দীতে হয়েছে নির্মিত আমাদের ঢাকেশ্বরী মন্দির। তারপরে একাদশ শতাব্দীতে হয়েছে কি নির্মিত ঢাকেশ্বরী মন্দির। আর মোগল যারা সম্রাট, সেই সম্রাটদের বুড়িগঙ্গার নির্মিত হলো লালবাগ দুর্গ। তারপরে 1857 সালের হচ্ছে স্মৃতিসৌধ বাহাদুর শাহ পার্ক, আর আহসান মঞ্জিল জাদুঘর, তারপরে কার্জন হল, ঢাকা বিশ্ববিদ্যালয়ে মুক্তিযুদ্ধ ভিত্তিক যে স্থাপত্য সমূহ, তারপরে জাতীয় কবির সমাধি, জাতীয় সংসদ ভবন, কেন্দ্রীয় শহীদ মিনার, জাতীয় স্মৃতিসৌধ, মিরপুর বুদ্ধিজীবী স্মৃতিসৌধ, রায়ের বাজার বধ্যভূমি, তারপরে ধানমন্ডিতে আছে আমাদের জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতি ও মিউজিয়াম। 1971 সালের মহান স্বাধীনতা যুদ্ধের জাতির জনক কর্তৃক ঐতিহাসিক 7 মার্চের যে ভাষণ স্থল, সেটা হচ্ছে সোহরাওয়ার্দী উদ্যান ইত্যাদি হচ্ছে আমাদের পর্যটকদের জন্য বিশেষ আকর্ষণ। আর গাজীপুরের যে ভাওয়ালের গড় ও জমিদার বাড়ি, তারপরে নারায়ণগঞ্জের ঐতিহাসিক সোনারগাঁও এবং পানাম নগর, এগুলি বিশেষভাবে উল্লেখযোগ্য। তাহলে তোমরা সবাই বৃহত্তর ঢাকার যে পর্যটন স্থান সমূহ, এগুলো ভালোভাবে সবাই 2-3 বার করে পড়বে, পড়ার পরে এগুলিকে মুখস্থ করে ফেলবে। নামগুলো তোমাদের অবশ্যই মনে রাখতে হবে। এরপরে আমরা আসব পূর্ববঙ্গের পর্যটন স্থানসমূহ। যে পূর্ববঙ্গে যে সমস্ত পর্যটন স্থানগুলো আছে, সেগুলো সম্বন্ধে এখন আমরা জানব। এখন দেখো যে টাঙ্গাইলের হচ্ছে আটিয়া মসজিদ, তারপরে আমাদের মজলুম জননেতা মৌলানা ভাসানীর মাজার ও বঙ্গবন্ধু সেতু, তারপরে আছে মধুপুরের গড়, ময়মনসিংহের ত্রিশালে আছে আমাদের জাতীয় কবি কাজী নজরুল ইসলামের স্মৃতি বিজড়িত দরিরামপুর, তারপরে সিলেটে হচ্ছে হযরত শাহজালাল রাদিয়াল্লাহু ও শাহপরাণ রাদিয়াল্লাহুর মাজার, তারপরে আছে কিন ব্রিজ, আর জাফলংয়ে আছে জয়ন্তিয়া পাহাড়, আর মৌলভীবাজারে আছে মাধবকুণ্ড জলপ্রপাত, আর লাওয়াছড়াতে আছে ইকো পার্ক ইত্যাদি। আর কুমিল্লার হচ্ছে ময়নামতি বৌদ্ধ ও শালবন বিহার এবং দ্বিতীয় বিশ্বযুদ্ধের সৈনিকদের সমাধিস্থল। আর নোয়াখালীতে আছে নোয়াখালীর যে বজরা শাহী মসজিদ, গান্ধী আশ্রম, তারপরে হাতিয়া ও নিঝুম দ্বীপ ইত্যাদি। তাহলে আমরা পূর্ববঙ্গের পর্যটন স্থানসমূহ জানলাম, এগুলো সুন্দর করে সবাই মুখস্থ করে ফেলবে। এরপরে আমাদের উত্তরবঙ্গের পর্যটন স্থানগুলো সম্বন্ধে জানব। এখন দেখো, উত্তরবঙ্গের হচ্ছে রাজশাহী,
রাজশাহীতে আছে কি বরেন্দ্র জাদুঘর ও শাহ মখদুম রাদিয়াল্লাহু আনহুর মাজার। চাঁপাই নবাবগঞ্জে শিবগঞ্জে কি আছে সোনা মসজিদ। তারপরে আছে নাটোরের রানী ভবানীর বাড়ি ও দীঘা পাতিয়া রাজবাড়ি, এটা হচ্ছে উত্তরা গণভবন। আর নওগাঁয় কি আছে পাহাড়পুর বৌদ্ধ বিহার, বগুড়ায় আছে মহাস্থানগড় ও শাহ সুলতান দেখা যাচ্ছে বলখি রাদিয়াল্লাহু আনহু মাজার। তারপরে হচ্ছে দিনাজপুরের কান্তজিউ মন্দির ইত্যাদি। তাহলে আমরা উত্তরবঙ্গের পর্যটন স্থানগুলো জানলাম। এরপরে আমরা দক্ষিণবঙ্গের যে পর্যটন স্থানগুলো আছে সেগুলো সম্বন্ধে আমরা জানব। এখন দেখো দক্ষিণবঙ্গে প্রথমে আমরা আসি গোপালগঞ্জে টুঙ্গিপাড়ায় আমাদের জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধি রয়েছে। আর মরমী কবি যে লালন শাহ, সেই লালন শাহেরও মাজার এবং শিলাইদহে রবীন্দ্রনাথের কি আছে কুঠিবাড়ি। যশোরের আছে সাগরদাঁড়িতে কবি মাইকেল মধুসূদন দত্তের জন্মস্থান। আর নড়াইলে আছে চিত্রশিল্পী এস.এম. সুলতান শিশু স্বর্গ ও আর্ট গ্যালারি, এটা হচ্ছে চিত্রা নদীর তীরে। মেহেরপুরে আছে মুজিবনগর স্মৃতিসৌধ। বাগেরহাটে আছে 60 গম্বুজ মসজিদ। তারপরে আছে পটুয়াখালীর কুয়াকাটা, সেখানে সমুদ্র সৈকত। আর বৃহত্তর খুলনায় অবস্থিত প্রাকৃতিক আমাদের ম্যানগ্রোভ ফরেস্ট সুন্দরবন ইত্যাদি। তাহলে দক্ষিণবঙ্গের পর্যটন স্থান সমূহ সম্বন্ধে আমাদের জানা হয়ে গেল। এগুলো সবাই সুন্দর করে মুখস্থ করে ফেলবে। এরপরে আসো আমাদের রাঙামাটি, খাগড়াছড়ি ও বান্দরবানের পর্যটন স্থান সমূহ। আমরা সবাই জানি যে রাঙামাটির কাপ্তাই হ্রদ এখানকার প্রধান আকর্ষণ। আর এই হ্রদের চারদিকে সবুজ ঘেরা কি রয়েছে পাহাড় আর নীলাভ পানি, এবং হ্রদের ধারে ছোট ছোট টিলার যে প্রাকৃতিক সৌন্দর্য সেটা আমাদের যারা পর্যটক তাদের কাছে একটা অনাবিল আনন্দ উপভোগের এক মোহনীয় স্থানে সেটা রূপান্তরিত করেছে। আর এখানে বৌদ্ধ বিহার ও চাকমা রাজার রাজবাড়ি একটা অন্যতম দর্শনীয় স্থান। আর খাগড়াছড়ির বনভূমি, পাহাড় ও প্রাকৃতিক ঝর্ণা আছে। তারপরে বান্দরবানের আছে মেঘলা, তারপরে আছে শৈলপ্রপাত, তারপরে আছে নীলগিরি ও কি আছে নীলাচল ইত্যাদি পর্যটন স্পট অত্যন্ত আকর্ষণীয়। তাহলে আমাদের রাঙামাটি, খাগড়াছড়ি ও বান্দরবনের পর্যটন স্থান সমূহ জানা হয়ে গেল। এখন আমরা যেটা সম্বন্ধে আলোচনা করব সেটা হচ্ছে চট্টগ্রামের পর্যটন স্থান সমূহ। যে চট্টগ্রামে কি কি পর্যটন স্থানগুলো রয়েছে সেগুলো সম্বন্ধে এখন আমরা জানি। যে চট্টগ্রামের আকর্ষণীয় যে পর্যটন যে স্থানগুলো সেটা হচ্ছে হযরত শাহ আমানত রাদিয়াল্লাহু আনহুর মাজার, ফয়েজ লেক, ডিসি হিল, কোর্ট বিল্ডিং, পতেঙ্গা, সমুদ্র সৈকত, সীতাকুণ্ড ইত্যাদি। আর কক্সবাজার এলাকার পর্যটন স্থান সমূহ এরপরে আমরা জানবো। চট্টগ্রামের পরে তোমরা দেখতে পাচ্ছ যে কক্সবাজার এলাকার পর্যটন স্থান সমূহ এখানে কি কি রয়েছে সেই সম্বন্ধে এখন আমরা জেনে নেই। পৃথিবীর দীর্ঘতম সমুদ্র সৈকত ও বনভূমির যে নয়াভিরাম দৃশ্য সেটা আমাদের কক্সবাজারকে একটা আকর্ষণীয় পর্যটন কেন্দ্রে পরিণত করেছে। আর কক্সবাজারের কয়েকটি গুরুত্বপূর্ণ পর্যটন স্থান হলো হিমছড়ি, ইনানি বিচ, কোলাতলি বিচ, রামু বৌদ্ধ মন্দির, তারপরে সোনাদিয়া দ্বীপ, মহেশখালী দ্বীপ ও সেন্ট মার্টিনস দ্বীপ। তাহলে আমাদের কক্সবাজার এলাকার পর্যটন স্থানগুলো জানা হয়ে গেল। এখন দেখো যে পর্যটক হিসেবে
পর্যটন কেন্দ্রের যে সুস্থ পরিবেশ, এই পরিবেশ সংরক্ষণে আমাদের নাগরিকদের কিছু দায়িত্ব আছে। সেই নাগরিক দায়িত্ব পালন সম্বন্ধে আমরা জেনে নেই। যে পর্যটক হিসেবে পর্যটন কেন্দ্রের সুস্থ পরিবেশ সংরক্ষণের দায়িত্ব সব পর্যটকেরই। আর পর্যটক হিসাবে পর্যটন কেন্দ্রের পরিবেশ নষ্ট হয় এমন কাজ আমাদের সবাইকে কি করতে হবে? এড়িয়ে চলতে হবে। যেমন যত্রতত্র ময়লা ফেলা যাবে না। পর্যটন কেন্দ্রের নিয়মাবলী যেগুলি আছে সেগুলোকে নিয়মগুলো আমাকে মেনে চলতে হবে। তাহলে আমরা পর্যটক হিসাবে আমাদের পর্যটন কেন্দ্রে সুস্থ পরিবেশ সংরক্ষণে নাগরিকদের কি দায়িত্ব আছে সেই সম্বন্ধে আমরা জানলাম। তাহলে আজকের যে পাঠটুকু তোমরা কতটুকু বুঝতে পেরেছো সেটা জানার জন্য এখন কিছু প্রশ্ন করছি। প্রশ্নের উত্তরগুলো আরো একবার আমি তোমাদেরকে মনে করিয়ে দিচ্ছি। প্রথমেই দেখো যে পর্যটন শিল্প কাকে বলে, এটা আমরা আগেই কি করেছি? আলোচনা করেছি। তা এখন তবু আর একবার তোমরা জেনে নাও যে কোনো ভৌগোলিক স্থানকে কেন্দ্র করে যে শিল্প গড়ে ওঠে, যেখানে পর্যটকদের জন্য আকর্ষণীয় সুযোগ সুবিধা তৈরি করা হয়, তাকে বলে পর্যটন শিল্প। তাহলে 1 নাম্বার কোশ্চেন আমাদের জানা হয়ে গেল। এখন 2 নম্বরে হচ্ছে চট্টগ্রামের পর্যটন স্থানগুলো, সেগুলোর নাম লেখো। তাহলে এটাও আমরা পড়েছি। তাহলে এটা আমরা জেনে নেই যে চট্টগ্রামের যে পর্যটন স্থানগুলো, হযরত শাহ আমানত রাদিয়াল্লাহু আনহুর মাজার, ফয়েজ লেক, ডিসি হিল, কোর্ট বিল্ডিং, পতেঙ্গা সমুদ্র সৈকত, সীতাকুণ্ড ইত্যাদি। তাহলে আমরা সবাই চট্টগ্রামের পর্যটন স্থানগুলোর নাম জানলাম। এখন 3 নম্বরে হচ্ছে যে বাংলাদেশের যে দীর্ঘতম সমুদ্র সৈকত কোনটি? এটাও তোমরা সবাই জানো যে বাংলাদেশের দীর্ঘতম সমুদ্র সৈকত হচ্ছে কক্সবাজার। তারপরে 4 নাম্বার কোশ্চেন আছে, হিমছড়ি কোন পর্যটন এলাকার আওতাভুক্ত? তাহলে হিমছড়ি হচ্ছে কক্সবাজার পর্যটন এলাকার আওতাভুক্ত। তাহলে আমরা সবাই জানলাম যে হিমছড়ি হচ্ছে কক্সবাজার পর্যটন এলাকার আওতাভুক্ত। এখন তোমাদেরকে একটা বাড়ির কাজ দিচ্ছি। বাড়ির কাজটি সবাই লিখে নাও আর বাড়ির কাজটি সবাই সুন্দর করে করবে। বাংলাদেশের মানচিত্র অঙ্কন করে বিভিন্ন অঞ্চলের পর্যটন কেন্দ্রসমূহ চিহ্নিত করো। এর আগে তোমাদের একটা মানচিত্র যেটা দেখালাম ওটাকে অঙ্কন করে পর্যটনের যে কেন্দ্রগুলো আছে সেই কেন্দ্রগুলো কি করবে? চিহ্নিত করবে। তাহলে আজকের মতো এখানেই ক্লাস শেষ করছি। সবাই ভালো থাকো, সুস্থ থাকো এই দোয়া করি। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।